থেকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বড় ঋণের অংশীদার তারা, এবং তারা যে ধরনের শর্ত দিয়ে থাকে এই শর্তগুলো পালন এবং প্রতিপালনের জন্য যে বিপদ ঘটে থাকে তাতে কিন্তু বেশ আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি কিছু ঘটনাও ঘটেছে। সেখান থেকে বের হয়ে আসে আসলে যৌক্তিক সমাধান এবং যে ধরনের ঋণ কার্যক্রম চালানো উচিত সেটি কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের সব রকমের উন্নয়ন সহযোগীদের সঙ্গে এই ঋণের ক্ষেত্রে কিন্তু কম বেশি সমস্যা আছে। মানে বিষয়টা এমন নয় যে শুধুমাত্র বিশ্ব ব্যাংক, আইএমএফ বা এশিয় উন্নয়ন ব্যাংক তারাই ভালোভাবে ঋণ দেয়, সমস্যা হয় না। এবং অন্যেরাও বা বিশেষ করে যে চীন থেকে যেটা আসে সেটা নিয়ে সমস্যা, এরকম নয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে আইএমএফ এর সঙ্গে অনেক সমস্যা হয়েছে এবং তারা ওই আমাদের কিন্তু ঋণের কিস্তি ঝুলিয়ে রেখেছে, এবং পরবর্তী ঋণের কিস্তিও ডিসেম্বরে দেওয়ার কথা থাকলেও কিন্তু পরে দেবে, সেটা যে হয়তো নির্বাচনের পর। তো এই ধরনের কিন্তু সমস্যা থাকেই। কিন্তু চীনের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো যে ওইখানে যে ইন্টারেস্ট রেট এবং এখানের যে গ্রেস পিরিয়ড, ওই জায়গাতে হয়তো অন্যান্য যে সমস্ত বড় উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী তাদের তুলনায় হয়তো কিছুটা কম। আবার একই সঙ্গে তাদের সঙ্গে দর কষাকষিতেও অনেক সময় কিন্তু এই যে ঋণ ছাড়ের ক্ষেত্রে অনেক সময় দেরি হয়। তো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের যে প্রস্তাবগুলো আছে, তো সেগুলো অনুযায়ী কিন্তু ওই ঋণগুলো পাওয়া যায় না। এগুলো আছে, কিন্তু তারপরেও কিন্তু অনেকগুলো প্রকল্পে কিন্তু ঋণের সহযোগিতা আছে চায়নার দিক থেকে। তো সুতরাং এখন আমাদের এক বড় যেটা কাজ করতে হবে সেটি হলো যে এখানে আমাদের আসলে ওই যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে যে আমাদের এলডিসি গ্রাজুয়েশনের পরে তো সব ঋণের উৎসই কিন্তু স্ট্রিনজেন্ট হয়ে যাবে। তখন কিন্তু হার্ড টার্মের লোন লোন নিতে হবে। ইতিমধ্যেই আমরা এটা নেওয়া শুরু করেছি। তো এখন পরবর্তী সময়ে যাতে আসলে এই ঋণের জন্য প্রকল্প প্রস্তাব দেওয়া থেকে শুরু করে যাতে খুব দ্রুত আসলে ঋণটা ছাড় হয় সেটা নিশ্চিত করতে হবে। তার কারণ দেরি করে ঋণ ছাড় হলে তখন কিন্তু ঠিক সময়ের কাজটা সময় হয় না। এই বিষয়টা আমাদের একটু চিন্তা করা দরকার। অর্থ ছাড়ের এই জটিলতা পার করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিদেশি বিনিয়োগেরও যে পরিস্থিতি সেটাও কিন্তু খুব একটা সন্তোষজনক নয়। আবার বিনিয়োগ পরিস্থিতি যদি উন্নতি না হয় কিন্তু তাহলে কিন্তু দেশে বেকারত্বের সমস্যা যেটা আছে এবং তরুণদের এগিয়ে আসার যে সমস্যাটুকু আছে সেটিও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আপনারা অর্থনীতির জায়গা থেকে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং এই বিনিয়োগ পরিস্থিতি আসলে সহজে উত্তরণের যে উপায়গুলো সেগুলি আসলে কাজ করছে না কেন? হ্যাঁ, এক্ষেত্রে আমাদের দেশের কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে আমি বলবো যে আমাদের যে স্ট্রিনজেন্ট মনিটারি পলিসি, তো সেটা একটা মানে লম্বা সময় ধরে আমরা একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছি, সেইটা কিন্তু আমাদের বিনিয়োগের ক্ষেত্রে বড় একটা বাধা। এবং এটি ছাড়াও এই উচ্চ মূল্যস্ফীতি কিন্তু আস্তে আস্তে সহনীয় হচ্ছে, এখন 8.5%-এর মতো মূল্যস্ফীতি। তো এই সময়টাতে কিন্তু ঋণের সুদের হার কমানো যায়, মানে লেন্ডিং রেটটা যদি আমরা 1-1.5% কমাতে পারি তাহলে কিন্তু অনেক বিনিয়োগকারী এগিয়ে আসবেন আসলে বিনিয়োগ করতে। এটা যেমন একটা বিষয়, তেমনি অন্যদিকে আর কি যে আমরা একটু ভাবছিলাম যে যে বিনিয়োগ সম্মেলনটা হয়ে গেল, তারপরে অনেকগুলো বিদেশি বিনিয়োগের ঘোষণা আসবে, কিন্তু দুঃখজনকভাবে সেগুলো আসছে না। হয়তো অপেক্ষা করছেন অনেকেই যে বাংলাদেশের নির্বাচনটা হয়ে গেলে তারপরে তারা দেখে শুনে বুঝে তারপরে এখানে একটা স্থিতিশীল লম্বা সময়ের জন্য যেটা সরকার আসলে তখন কিন্তু তাদের সঙ্গে তর্ক সুবিধা সুবিধা হয়। তো এইটা ভেবে কিন্তু অনেকে আসলে এখন বিনিয়োগ করছেন না, পরে বিনিয়োগ করবেন বলে চিন্তা করছেন। আর তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে আসলে বিনিয়োগের ক্ষেত্রে তো অনেক বাধা আছে, বিনিয়োগের খরচ একটা বড় বাধা। আবার অন্যান্য ক্ষেত্রে যেমন এই যে ঘুষ দুর্নীতির কথা অনেকে বলে থাকেন, জমি কেনার ক্ষেত্রে সমস্যা। সব মিলিয়ে যে আমরা একটা আশা করছিলাম যে অন্তর্বর্তী সরকার সময় বিনিয়োগের যে পরিবেশ সেটা আরো ভালো হবে, বিনিয়োগের খরচ কমবে। তো এই জিনিসগুলো যেহেতু দেখছেন না বিনিয়োগকারীরা, তো এই কারণে এই বিনিয়োগে তারা খুব একটা উৎসাহী হচ্ছেন না। লাল ফিতের দৌরত্ব একটা কিন্তু বড় সমস্যা এবং সেটি কিন্তু দূর করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ওয়ান স্টপ সার্ভিস থেকে শুরু করে অনেক কিছুর কথা বলা হচ্ছে। আপনারাও কিন্তু বেশ কিছু সুপারিশ করেছেন যাতে করে এই পরিস্থিতিটা আরও উত্তরণ ঘটতে পারে। কিন্তু তারপরও জায়গাগুলোতে আসলে কতটুকু কাজ করা আরও দরকার যাতে আমরা সহজে বিদেশি বিনিয়োগকারী কিংবা বিদেশে যারা আছেন যারা এখানে আসতে চান বিনিয়োগ করতে চান তাদের কাছে আমরা সঠিকভাবে তথ্য পৌঁছাতে পারি। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে জায়গা সেটা হলো যে ওয়ান স্টপ সার্ভিসটা ইফেক্টিভলি চালু করতে হবে। এই মুহূর্তে বিডাতে যেটা আছে ওয়ান স্টপ সার্ভিস, সেটা কিন্তু সেই অর্থে আসলে ওয়ান স্টপ সার্ভিস নয়। মূল কথা হচ্ছে যে একটা বিল্ডিং এর মধ্যে থাকতে হবে সমস্ত সার্ভিসের যে পয়েন্ট সেগুলো, এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনের জন্য যখন যাবে কেউ, তাহলে একটা জায়গায় অ্যাপ্লিকেশন করলে যেন সমস্ত অফিস থেকে এই এই অ্যাপ্রুভালটা চলে আসে এবং সার্টিফিকেটগুলো আসে। তো সেই রকম কোনো ওয়ান স্টপ সার্ভিস আমরা এখনো চালু করতে পারিনি, সেটা করতে হবে। আর অবশ্যই আপনি যেটা বলেছেন লাল ফিতার দৌরাত্ম্য, সেটা এখনো আছে। এখনো কিন্তু অটোমেশনগুলো হয়নি ঠিক মতো। এবং একই সঙ্গে এই যে ঘুষ দুর্নীতির কিন্তু এখনো বিভিন্ন রকমের উদাহরণ আমরা শুনতে পাই। তো সেগুলোকে দূর করতে হবে এবং সব মিলিয়ে যে বাংলাদেশের একটি ইমেজ, সেই ইমেজ বিদেশিদের কাছে তুলে ধরতে হবে। তো আমার মনে হয় যে এই ইমেজের জায়গাতে এই সুশাসন যেমন ইম্পর্টেন্ট, এমনি করে কিন্তু স্ট্যাবিলিটিটাও খুব গুরুত্বপূর্ণ। যে শিল্পাঞ্চলগুলোতে যদি অস্থিরতা থাকে, সেখানে যদি শ্রমিক অসন্তোষ থাকে, ভাঙচুর, অগ্নিসংযোগ এগুলো চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে
তখন ভালো কোনো বার্তা যায় না বিদেশিদের কাছে। সুতরাং একদিকে যে প্রশাসনিক সংস্কার সেটি করতে হবে, ঘুষ দুর্নীতির সুযোগ বন্ধ করতে হবে, অটোমেশন লাগবে, ওয়ান স্টপ সার্ভিস লাগবে। অন্যদিকে শিল্পাঞ্চলে যেন কোনো অস্থিরতা না হয়, সেইটাও নিশ্চিত করতে হবে। তো এইভাবে করলে তখন কিন্তু বিদেশিরা একটা ভালো বার্তা পাবেন। বাংলাদেশের একটা ভালো ইমেজ তৈরি হবে ইন্টারন্যাশনালি, যেটা আসলে বাংলাদেশকে একটা বিনিয়োগের ক্ষেত্রে রূপান্তরিত করতে সহযোগিতা করবে। ডক্টর মাহফুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, বিনিয়োগ পরিস্থিতি এবং ধন্যবাদ। ঋণ ছাড়ের বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন আহ, গবেষণা BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।